অনুরোধ করছি। 30শে মে প্রাক্তন ছাত্র ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান এখনো চলছে। এই প্রতিষ্ঠান কিভাবে এখানে গঠিত হয়েছে এটা সকাল থেকে বিস্তারিত অনেক আলোচনা, এগুলি নিয়ে ছবিত সর্বণ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই, বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয় মেহেরুত্তর ইউনিয়নের একটা মাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এখান থেকে ফসল উৎপাদিত হবে, অতীতে হয়েছে, ভবিষ্যতে আরো হওয়ার আশা রাখছে। অতীতে যে ফসলটা আমরা পেয়েছি তার প্রতিফলনটা আজকে এখানে দেখা যাচ্ছে, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমি বলতে চাচ্ছি আমরা ভবিষ্যতে অতীতের মতো হচ্ছে আরো ভালো ফসল এখান থেকে পাওয়ার আশা রাখছি। আমরা এখানে দায়িত্ব পালন করেছি শিক্ষক হিসাবে। বাড়ি আমাদের হোমল্যান্ড এখানে না, হয়তো এটা এরিয়ার বাহিরে আমার বাড়ি হতে পারে। এই প্রতিষ্ঠানের সাথে আমি 1983 সাল থেকে 2020 সাল পর্যন্ত এটার সাথে জড়িত ছিলাম। যেহেতু একটা সন্তান যখন মা বাবা লালন করে, সন্তানের জন্য মা বাবার যেরকম মায়া থাকে, দরদ থাকে, আমার এই বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয়ের জন্য তা এরকম তার চেয়ে বেশি দরদ আছে এবং ভবিষ্যতে যতদিন আছে আছি থাকবে ইনশাল্লাহ। তবে সময় কম, বেশি কথা বলবো না। একটা কথাই আমি বলতে চাচ্ছি, এখানে সকাল থেকে অনেক কথা ছিল, কি কি কারণ, কি কি দুর্বলতা, শিক্ষার মান নিম্নগামী অনেক কথা আলোচনা হয়েছে। তবে এগুলি নিরসনের জন্য প্রথমটা হচ্ছে এলাকাতে যারা আছেন আপনারা প্রথমে আপনাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বগুলো আছে, হ্যাঁ, এগুলি দূর করতে হবে। আপনাদের সামাজিকভাবে কারোর সাথে কারো মতবিরোধ থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা এক থাকেন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা এক থাকবেন, এক হয়ে কাজ করবেন, এখানে দ্বন্দ্ব রাখবেন না। এক। 2 নম্বর হচ্ছে কেউ অতিরঞ্জিত প্রভাব দেখানোর চেষ্টা করবে না শিক্ষা প্রতিষ্ঠানে। তাইলে এটার মান, শিক্ষকরা চেষ্টা করো, হান্নান স্যার একটা কথা ইঙ্গিত দিছে, চেষ্টা করো, এটার মান রাখতে পারবে না। তারা কি মানসিক টেনশন ফিল করে, যদি তাহলে কি মানসিক টেনশনটা সামাল দিব না এখানে আপনাদের বাচ্চাদেরকে পড়াবো? এরকম সমস্যা এখানে যথেষ্ট হয়েছে। মনোবল এখানে রেখা কাজ করেছি। যারা প্রাক্তন ছাত্র এখানে যারা আছে তারা হয়তো অনেকটুকুই অনুভব করতে পেরেছে। শিক্ষকরা লেখাপড়া ঠিক মতো পড়ায় কিনা, অন্যান্য কোনো সমস্যা থাকলে সেগুলি বলবেন, কিন্তু আপনি ইচ্ছা করে আপনাদের এলাকার বলাবেন, আপনি পরামর্শ দেন, দিন না আর কাজ দেন। আমার কাছে অনেক তথ্য আছে। আমি এখান থেকে আমি এখানে স্যার বলে এখানে যারা কাজ করেন ওনাদেরকে বলছি, আমি প্রায় আসি। আমি বলছি আপনারা মনে করেন না যে আমি জনাল স্যার চলে গেছি, আমি এখানে আসি, আমি আসবো আপনাদের এখানে। আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো ব্যাপার থাকলে আমি দেখবো। তারপর আমি সমস্ত কথা, তথ্য, উপাত্তগুলি ভিজুয়ালি, আমি যেহেতু আমার 41 বছর হাই স্কুলে শিক্ষকতা করেছি, তো শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা কোথায়, কুইজ কারণে লেখাপড়ার মান নিচে নামে, আমার কাছে আমি সব তথ্য বের করে ফেলেছি। এখানে শঙ্করচন্দ্র দাস, আমি স্যারকে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বর্তমান ও প্রাক্তন, বেলা গড়িয়ে বিকেল, সকালবেলা তো আবহাওয়া ভালোই ছিল। গত বৃহস্পতিবার যখন দেখলাম যে আবহাওয়া ভালো, আজকেও চিন্তা করছি আবহাওয়া কি হয়। সকালবেলা ভালোই ছিল, যাক এখনো মোটামুটি ভালোই কাটছে। তারপর আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত যাদের কল্যাণে, যাদের উপস্থিতিতে, যাদের প্রচেষ্টায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে সবাই সাথে যে আনন্দটা উপভোগ করছি,
সবার সাথে দেখাশোনা সেই 1998 সাল থেকে যাদের সাথে আমার পরিচয়, যার শিক্ষার্থীরা সেই দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে অনেক সময় ব্যয় করে, অনেক সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, তারা আসছেন, খেলাধুলা করছি একসাথে, অনেক অনুষ্ঠান করছি। সেই আমার শিক্ষকতা জীবনে এখানে অনেক আজকে যারা আছেন, যদি আমার পুরনো সেই দিনের কথা এখন মনে পড়ছে, কত তাদের শাসন, আদর অনাদর, খেলাধুলা ফাঁকে গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সময় ব্যক্তিত ছিলাম। সেই কথাগুলো আজকে আমার স্মৃতিচারণ করি। এটা একটা নস্টালজিয়া। সেই নস্টালজিয়ার যুগ থেকে আমি আজকের অবশ্য নতুন করে আমার এই বিকামিং এ নিউ লাইফ আমি ফিরে পেয়েছি। এটা আমার কাছে খুবই আনন্দিত লাগছে যে আমি আমার সেই পুরনো দিন, পুরনো স্মৃতি, আমি আবার যদিও আমি অবসর, কিন্তু সে মনে করে যে আমি আবার সেই আবার ক্লাসরুম আবার ফিরে আসছি। সবাইকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আজকে পরিশ্রম যারা করছেন, যাদের কল্যাণে, যাদের অবদান আজকে অনুষ্ঠানটা হয়েছে, তাদেরকে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ আমাদের সংকট স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মন্ডলী, বর্তমান শিক্ষক মন্ডলী এবং এলাকার সুধীজন এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আসলে সারাদিনের বক্তব্যের মধ্যে বানিয়াচং হাই স্কুল এই মঞ্চ পরিচালিত হচ্ছে। আমি আমার বেশি বক্তব্য রাখবো না। আমি 1985 সালে যখন নবম শ্রেণী খুলতে চাইছিল, একমাত্র গ্রাজুয়েট শিক্ষক সুকরঞ্জন বাবু, কমপক্ষে 6 জন গ্রাজুয়েট শিক্ষক দেখাতে হয়। তখন মন্দান সাহেব, জবিল্লা সাহেব এবং আমাকে এই স্কুলের শিক্ষক হিসাবে আসার জন্য আহ্বান জানাইল সুকরঞ্জন বাবু। আমি বলছিল নবম শ্রেণীর ক্লাসটা চলছে, ডিউ সাহেব যখন 85 সালে মার্চে ইন্সপেকশনে আসছিল, সর্বপ্রথম 9-এ ঢুকি আমি ইংরেজি দ্বিতীয় পত্র পড়াইতেছিলাম। আমাকে বললো আপনি কি পড়াচ্ছেন? আমি বলছি ইংলিশ সেকেন্ড পেপার পড়াচ্ছি। এক স্যার থেকে জিজ্ঞেস করলো ইংলিশ কোন পার্ট অফ স্পিচ? বললো নাউন, সেকেন্ড অ্যাডজেক্টিভ, পেপার ম্যাটেরিয়াল নাউন। বললো যে আপনি কি ইংলিশ টিচার? হ্যাঁ, আমি ইংলিশ টিচার হিসাবে শিক্ষকতা করে আসছি। তো আমি আপনাদের সামনে এই কথাটাই বলতে চাই, শিক্ষা কি আগে বুঝতে হবে আমাদেরকে। আমরা শিক্ষার মর্ম বুঝছি বিদে আজকে এখানে এই সুধী মন্ডলী এখানে একত্রিত হয়েছে। শিক্ষা হলো অজানাকে জানা, অচেনাকে চেনা, অজ্ঞতা দূর করা। এখন যে আরবি শিক্ষা অর্জন করতেছে তাকে সর্বপ্রথম সূরা, এরপরে কায়দা, এরপরে আলিফলাম, এরপরে কোরআন শরীফ, এরপরে 1985 সালে খালেক সাহেবের, ডিও সাহেবের ইন্সপেকশনের পর হাই স্কুল মঞ্জুরি হলো। আগস্ট মাসের 25 তারিখে আমি নামা হাই স্কুলে একটা ইন্টারভিউ দিলাম সহকারী শিক্ষক পদে। আমার শিক্ষক ছিলেন শোভন বাবু, আমি ফার্স্ট হলাম। আমাকে ওনার অনুরোধে সেখানে চলে যেতে হলো। আমি সেখানে 90 সাল পর্যন্ত চাকরি করার পরে তারপর আমার পদে তারপর বাবু এসে এখানে ইংলিশ টিচার হিসাবে স্কুলটাকে স্বয়ং সম্পন্ন স্কুলে পরিণত করেছেন। তারপর কামল বাবু চলে গেলেন কলেজের প্রিন্সিপাল পদে সচিবালয়। আমাকে আবার ইংরেজি পদে আনার জন্য বানিয়াচংবাসী এবং শিক্ষক কমিটি অনুরোধ করার পরে আমি 90 সাল থেকে 20 বছর ইংরেজি শিক্ষক হিসেবে স্কুলে চাকরি করিয়া তারপরে ইসাপুরা হাই স্কুলে সহকারী প্রধান পদে সেখানে চাকরি করি 6 বছর। তারপর আশরাফপুর হাই স্কুলে প্রধান শিক্ষক পদে চাকরি শেষ করে 20 সালে অবসরে আইসা 25 সালে আমার স্ত্রীকে নিয়ে হজ শেষ করি। আজকে প্রাক্তন ছাত্রছাত্রীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হইতে পারে আমি নিজকে গর্বিত মনে করছি এবং যোগ্য ছাত্রছাত্রী জীবনের পথে গঠন করছি, এই একটা আত্মতৃপ্তি পাইলাম। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের আজকের এই আয়োজনকে
স্বাগতম জানাইয়া এবং তাদের দীর্ঘায়ু কামনা করিয়া এবং বানিয়েছে হাই স্কুলের ভালো রেজাল্ট করতে হলে সর্বপ্রথম এ গুড টিচার ক্যান মেক এ গুড স্টুডেন্ট। একজন ভালো শিক্ষক একজন ভালো ছাত্র তৈরি করতে পারে। যেই পর্যন্ত রেজাল্ট না করবেন এই পর্যন্ত যত বিল্ডিং দাঁড় করেন না কেন লাভ হবে না, ছাত্র ভর্তি করাবে না। প্রাক্তন ছাত্ররা বলছে এলাকার ছাত্রছাত্রীরা সুরমা চলে যায়, জগৎপুর চলে যায়, আশরাফপুর চলে যায়। স্বাভাবিকভাবে আপনার ছেলেকে আপনি বিয়ে করাইবেন, মেয়ে দিকটা পছন্দ না হয় একে বিয়ে করাইবেন। ডটার উইডো উইডো বিবি সকিনা ওয়ান হাউস বিবি উইডো এমপি সোনার মদিনা। এটার বাংলা হইলো মাওরানি জিওগরানি রানী বিবি সকিনা একই ঘরে তিনজন রানী খালি সোনার মদিনা। ইসাবরা হাই স্কুলে যাওয়ার পিছনে কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পাস করা সভাপতি শফিউল আজম সভা, উনি ভাবে বড় আমাকে জিজ্ঞেস করছিলেন রিটেনে পাস করেছি। আমি স্কুলে বুঝতে না বুঝতে ঘন্টা বাঁধলো। যখন বললাম নো সোনার হেডাই রিচ সুলেমান পাটোয়ারির ফ্যামিলি অথবা ভূঁইয়া সাহেবের ফ্যামিলির লোক ছাত্র, এটি আমার কাছে পরিগণিত ছিল না। অল আর ইকুয়াল টু মি। আমার সর্বপ্রথমে আমি ক্লাস 6 ইংরেজি পড়াইতাম। গ্রামার কাকে বলে, এরপরে পড়াইতাম লেটার কাকে বলে, এরপরে লেটারকে 2 ভাগে ভাগ করছে অ্যালফাবেট বলতে পারে না। সোজা কথা, বেসিক নলেজ ছাড়া ইংলিশ টিচার ইংরেজি পড়াইতে হইব, অঙ্কের শিক্ষক ইংরেজি অঙ্ক করাইতে হইব। আর আপনারা গার্ডিয়ানরা আপনাদের ছেলে মেয়েদেরকে দেখা যায় 1 বছর শেষ হয়ে গেছে, এখন বাচ্চা কান্দে, মা তার কান্না থামাইতে পারে না, মোবাইলকে সামনে দিতে। তখন এই মোবাইলে নাচা নাচিয়ে ওই অভ্যাসে পরিণত হয়ে গেছে বই মুখী না। তো সর্বশেষ কথা হইল, যিনি আজকাল এই প্রতিষ্ঠানের প্রধান অতিথি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের সুদৃষ্টি ছাড়া এই প্রতিষ্ঠান রাইজ করার আর প্রাক্তন ছাত্রীদের সুদৃষ্টি ছাড়া এই প্রতিষ্ঠান রাইজ করার কোনো ব্যবস্থা নাই। আশা করি সবাই অতীত ঐতিহ্যে এই প্রতিষ্ঠান তাকে এই অনুষ্ঠানের আয়োজন করছে, তাদের দীর্ঘায়ু সফলতা এবং যোগ্য ছাত্রছাত্রী হিসাবে তাদেরকে দোয়া করি তারা উত্তরোত্তর শিক্ষা উন্নয়নের জন্য যাতে বিশেষ ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম। সারাস্তি উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি জনাব আয়দার সাহেব, মেহেরুত্তর ইউনিয়নের বিএনপির সভাপতি, আমার অগ্রত শিক্ষকবৃন্দ এবং অনুজ শিক্ষক যারা আছেন তাদের, এবং সামনে উপবিষ্ট মঞ্চ উপবিষ্ট অন্যান্য সুদীবৃন্দ এবং সামনে আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রী যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমি আর সেটিকে যাইতে চাই না। তবে আমি সামান্য 2-1টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথমত হলো আসলে একটা প্রতিষ্ঠান কারো না কারো ট্যাগের বিনিময়ে গড়ে উঠেছে, অনেক ট্যাগ প্রতিষ্ঠান, বিশেষ করে যারা প্রতিষ্ঠানের জন্য দান করেন, জমি দেন, তাদেরকে তো অনেক বড় মনের মানুষ। কারণ একজনের রুগী অন্যজনকে দেওয়া এটা বড় কঠিন কাজ। এই কঠিন কাজটা যারা করে একটা প্রতিষ্ঠান গড়ার জন্য তারা আসলে সমাজে মহান কাজই করেন। মহান ব্যক্তি বড় হৃদয়ের ব্যক্তি। এই প্রতিষ্ঠানটাকে পরবর্তীতে জিয়ে রাখা, এটা উদ্যোগ শ্রমিকে সাধন করা পরবর্তী প্রজন্মে যারা আছেন তাদের অবশ্যই এটা ফরজ কাজ। বিশেষ করে আজকে আমি আমার সামনে আমার ছাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে 2-1টা কথা বলতে চাই। আমরা জানি বা আমরা শুনি যে একটা ছেলে যদি পড়ে, একটা ছেলে যদি শিক্ষিত হয় তাহলে একটা মানুষই শিক্ষিত হয়, আর একটা মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবার শিক্ষিত হয়। তাহলে দেখা গেছে যে শিক্ষার ক্ষেত্রে মেয়েরা যদি অগ্রগামী থাকে তাহলে ওই জাতিটাও কি থাকে, অগ্রগামী থাকে। আপনি এখানে আমি দেখছি আমাদের যত ছাত্রী আছে, যে কয়েকজনের সাথে আমি কথা বলছি, তাদের অধিকাংশের ছেলে মেয়েরা ভালো ভালো জায়গার মধ্যে পড়তেছে, তাহলে কাজ করতেছে, নতুবা তারা ভালো জায়গা করে প্রতিষ্ঠান দায়িত্ব নিতেছে। এক সময় আমরা যে সকল ছাত্রদেরকে বলতাম ক্লাসে যে তোমরা কি পরীক্ষায় দিচ্ছ, একটু লেখাপড়া কর, কোনো কাজ তো করতে পারছি না। আজকে দেখা গেছে যে ওই ছেলেগুলি
রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্ব আছে, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে আছে, অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করছে। এটা থেকে আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এই প্রতিষ্ঠানটা হওয়াতেই এটা সম্ভব হয়েছে। আর মোবাইলের যে বিষয়টা, এই ক্ষেত্রে মায়েদের একটু আসলে বেশি সমস্যা। সন্তানকে কান্না থামাইতে যান, মোবাইল চালু করে দেন। ঘটে গেছে, সকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আয়েদ আলী ভূঁইয়া সাহেব সহ সকল শিক্ষকবৃন্দর প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার কথা শুরু করছি। আসলে সময় স্বল্পতা, আপনাদের অনেক ধৈর্য ছিল, সকাল থেকে প্রোগ্রাম দেখছেন। আপনারা যারা 1987 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন এবং এখান থেকে ভালো ভালো পজিশনে আপনারা অতীতে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, অনেক অনেক ভালো জায়গা আপনারা দখল করে রেখেছেন রাষ্ট্রের। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের কাছে যেসব দাবি দেওয়া ছিল, আমরা মনে করি এটা খুবই নগণ্য। আজকে ভালো জায়গায় আছেন, সেই হিসাবে আমাদের কাছ থেকেও কিছু দাবি আপনাদের কাছে আমাদের ছিল। যারা এসেছিলেন অনেকে চলে গেছে। আমরা ভাবছিলাম এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তো প্রতিষ্ঠানটি সরকারিকরণ করার জন্য দাবি আসতে পারত, কিন্তু আমরা বলবো আপনারা যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন দপ্তরে আজকে আছেন, আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, আমাদের আজকের প্রধান অতিথি ওনার মাধ্যমে আমাদের এমপি সাহেবের কাছে যদি এই দাবিটি তোলা হয়, তাহলে হয়তো আমরা এই প্রতিষ্ঠানকে আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা সরকারিকরণ করার প্রস্তাব রাখতে পারবো। এর মাঝে আমি শিক্ষকদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবো। সেটি হলো এই, আসলে গত কিছু বছর এই প্রতিষ্ঠানের রেজাল্ট খুবই মনে রাখার মতো নয়। স্কুলের ভালো কিছু পেতে হলে, স্কুলের উন্নয়নমূলক কাজ করতে হলে, সরকারি সাহায্য সহযোগিতা পেতে হলে স্কুলের রেজাল্টটা সর্বাগে দেখা হয়। যদি স্কুলের রেজাল্ট ভালো থাকে, আমরা হয়তো জোর গলায় বলতে পারি, দাবি জানাইতে পারবো, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আগামী দিন এই স্কুল ভালো কিছু করতে পারবে। কিছু কিছু কথা এসেছে, এই স্কুলে ছাত্রছাত্রী দেওয়া হচ্ছে না। আসলে বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ের লেখাপড়ার মান যদি নিম্নমান হয়, তাহলে গার্ডিয়ানরা চিন্তা করে তার ছেলে মেয়েকে এখানে না দেওয়াই ভালো, অন্য জায়গায় দেবো। আমরা মনে করি এই সব সমস্যা থেকে উত্তরণ যদি হতে হয়, আপনি শুরু করেন, হয়তো শেষ 2 দিন পরেই হবে, কিন্তু এই স্কুলের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিগত সরকার যেসব কমিটি দিয়েছেন, যেসব বিদ্যালয় নিয়ে পরিচালনা করেছেন, সেখানে অনেক ত্রুটি থাকতে পারে। আমরা সেদিকে লক্ষ্য করব না। আমরা কিন্তু নতুন করে আপনাদের প্রতিষ্ঠানে ভালো একজন অভিজ্ঞ এবং মেধাবী লোক আমরা আপনাদের সভাপতি বানিয়ে দিয়েছি। ওনার সহযোগিতা নিয়ে আপনারা আগামী দিন পথ চলেন, আমরা আপনাদের পাশে আছি। বিদ্যালয়ের সকল যত সুযোগ সুবিধা আছে আমরা এমপি সাহেবের মাধ্যমে ইনশাআল্লাহ বানিয়েছি, অনেক দূর আগে যাবে এবং ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি কথা, যারা এই প্রতিষ্ঠানটা আজকের এই উদ্যোগটা নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ বিগত অনেক বছর, 38 বছর বের হয়ে গেছে, বানিয়াচং জেবি উচ্চ বিদ্যালয়ের যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, কেউ হয়তো সাহস করে এই পদক্ষেপ নেয় নাই। আজকে যারা পদক্ষেপ নিয়েছে তাদের সবই প্রশংসা দাবিদার, এবং আগামীতে যেন এই ধারাটা অব্যাহত থাকে, আমি তাদের কাছে অনুরোধ করব। এবং পরবর্তী জেনারেশনে যে যারা আসবে, তারাও যেন এই পদক্ষেপটা নেয়। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, শুধুই যে শুধু খাওয়া দাওয়া আর দেখা সাক্ষাৎ এরকম না, আজকের এই অভিজ্ঞতাটা আজকে আসলে আপনাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনটি আপনাদের কাছে মনে দাগ কাটবে। জীবনের এই বৃদ্ধ বয়সে এসেও আপনি আজকে অনেক বছর পুরানো বন্ধুকে পাশে পেয়ে 2-4টি মনের কথা বলতে পেরেছেন। আগামী দিন যেন এই ধারা অব্যাহত থাকলে আমরা অবশ্যই বিদ্যালয়ের কালচার, বিদ্যালয়ের পরিবেশ সব কিছু আমরা ফিরে পাবো। আমি আরেকটু কথা বলবো, আমরা বর্তমান সমাজ আসলে এই অবক্ষয়ের দিকে চলে গেছে। আমরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছি, মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি।
আমরা মাদককে না বলবো, ইত্যাদিকে না বলবো। আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক সময় সঠিক দায়িত্ব পালন করুন, আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান। আমরা শুরু করব আগামীতে আপনার সন্তান, ভবিষ্যৎ সন্তান তারা শেষ করবে। আমি এই আশা ব্যক্ত রেখে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আমার শ্রদ্ধাবনত শিক্ষক মন্ডলী এবং শাহরাস্তির উন্নয়নের একমাত্র কাণ্ডারি উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব আয়তালি সাহেব, উপস্থিত মেহরুত্তর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি লোকমান হোসেন মুন্সি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কাগরতলার আরেক সন্তান, বিশ্বব্যাপী এসএসসি পরীক্ষা হয় তখন আমরা ক্লাস 6-এ পড়ি। আমরা শাসন, শিক্ষানীতি আমরা সবেই দেখার সৌভাগ্য হয়েছে। আপনার যা কিছু নিয়ে সকাল থেকে আলোচনা করছেন, বেশিরভাগ এই যে আনিস ভাইদের বা অ্যাডভোকেট শালম ভাইদের বেস, ইনশাল্লাহ আমরা সামনে আজকে আমাদের উপজেলা বিএনপি সভাপতির কাছে আমরা সেটা ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় আমরা বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরবো। আমি এই কারণে বক্তব্য ওনার আগে দিয়েছি, এই বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, ভবন কোনো প্রয়োজন নেই, প্রয়োজন হলো ছাত্রের। অনেক ভবন আছে, কয়টা ভবন দরকার? আমাদের শাহরাস্তির উন্নয়নের এখন যিনি সভাপতি, উনি সব উন্নয়নগুলি ওনার হাতের উপরে। আমরা যা চাই ইনশাল্লাহ অন্যান্য স্কুল থেকে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমরা বেশি পাবো, এটা আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, জরাজীর্ণ বিদ্যালয়গুলি যে ভবন আছে চতুর্দিকে আমি ঘুরে দেখেছি, শৌচাগারের অভাব নাই, কিন্তু একটাও ভালো না। শৌচাগার নতুন করে লাভ কি? যদি এগুলিকে সংস্কার করা যায় তাহলে এটাই তো ভালো। যাই হোক, আমি ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সামনে যে ঈদের পরবর্তী যে অ্যালট আসবে, ডিবি হোক আর এগুলি দূরীভূত হবে। তবে আপনারা যারা আজকে সামনে উপস্থিত আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, এই বিদ্যালয়কে আপনারা একটু ভালোবাসতে হবে, অন্তর দিয়ে, মন দিয়ে, মানসিকতা দিয়ে, যাতে এই বিদ্যালয়টিকে আগের পূর্বের অবস্থায় আমরা আনতে পারি। আজকে গতানুগতিক নিয়মে হয়তো সভাপতি আমাকে করা হয়েছে মাননীয় সভাপতি সাহেব এবং এমপি মহোদয়ের পরামর্শে, কিন্তু সভাপতি এটা গতানুগতিক রাষ্ট্রীয় নিয়মে হয়। কিন্তু আমি মনে করি আপনারা যারা উপস্থিত আছেন সামনে, আপনারা সবাই অভিভাবক এই বিদ্যালয়ে, আমি এটা আজকের থেকে মনে করতেছি। এখানে অনেক যোগ্য আছে, অনেক যোগ্য এই বিদ্যালয়ের ছাত্র আছে, বিভিন্ন জাতীয় পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ পূর্ণমূল্যী সামনে উপস্থিত এবং মঞ্চে উপস্থিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে এখানে বক্তব্যটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো সামনে যারা আজকে বিগত দিনে এই স্কুলের ছাত্র এবং ছাত্রীরা একত্রিত হয়ে যে আনন্দ গণময় অবস্থায় সবাইকে একটি জাগ্রত অবস্থা করার জন্য চেষ্টা করছেন। আমি আজকে আয়োজক যারা আছেন, যারা সহায়তা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই, অন্তরাত্মা করতে। আজকে এখানে অনেক কথা এসেছে, যেহেতু আমি আসলে শাহরাস্তি উপজেলা বিএনপির দায়িত্বে আছি, কিন্তু বানিয়াচং স্কুলটা আমাদের খুব কাছে। বর্তমান শিক্ষার মান হিসাবে আমার জানা মতন বিগত দিন থেকে বর্তমান অবস্থা মনে হচ্ছে অত উন্নতি করতে পারেন নাই। যেহেতু আমি আসলে হেডমাস্টার সাহেব বলেছিলাম, বিগত 10 বছরের যদি আমি 45টা দেখতাম তাহলে একটু তো বলা যেত যে গত 10 বছরে কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। তো বিগত দিনে যারা আসলে এখানে লেখাপড়া করে গেছেন, অনেকে অনেক ভালো জায়গায় আছেন। ভালো জায়গায় থাকলে হয় কি, আমাদের মতন যারা আমরা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করি বা কোথাও যাই, আমরা অনেক সহযোগিতা পাই। একটা সামান্য একটা উল্লেখ করে থাকি যে আমি কিছুদিন আগে রোডসন হাইওয়ে থেকে ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম। সে হলো সিটুসি কলেজে লেখাপড়া করতে, গত 3 মাস আগের কথা। তা আমার পরিচয় পাওয়ার পরে ওই স্কুলের ছাত্রী হিসেবে
যে কাজটা 84 লক্ষ টাকা জমা দিতে হয়, উনি বললো যে আপনি করে নেন, আমি দেখবো। সেটা তো আমাদের জন্য পাওনা নাকি? আমাদের শাহরাস্তির গর্ব সন্তান, উনি সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, ওই টাকাটা জমা দেওয়া ছাড়া আমি কাজটা করতে পারতাম না। কিন্তু যেহেতু আমাদের শাহরাস্তির সন্তান হিসাবে বা শাহরাস্তিতে লেখাপড়া করেছেন, এখন একটি ভালো জায়গা আছেন, উনি আমাদেরকে না, আমাকে বা আমাদেরকে সবাইকে সম্মান করার জন্য আগে আসবেন। এখানে যারা সামনে আসবে, যারা বসে আছেন, অনেকে ব্যবসা করেন, অনেক চাকরি করেন, আবার অনেক বিভিন্ন জায়গা আছে। কিন্তু এই মিলন মেলাটা আমাদের ঐতিহ্যকে ধরে রাখবে, আমরা সবাই উপকৃত হব। প্রতি বছর যদি এই ধরনের ঈদটা হয়, তাহলে আমরা ঈদের সময় ঈদ পূর্ণ মিলনী বা আমাদের বিগত দিনের ছাত্রছাত্রীদের মিলনী, এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা আরেকটি উদাহরণ বলতে পারি, আমাদের নদীর একজন ওসি সাহেব আছেন, সে আমাদের এই 100 আমাদের কদমতলী থানা ছিলেন, একটা হত্যা মামলা ছিলেন, আমি জানতাম না, আমার বাসার পাশে কদমতলী থানা। এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আমাদের এইখান থেকে লেখাপড়া করে যে ভালো করে, তা আমাদের যে উপকারটা হবে সেটা বলার জন্য। তো হত্যা মামলা আমার শাহরাস্তিরও প্রায় 4-5 জনের নাম ছিলেন, যেরকম উগারিয়া দুপুর নামও ছিলেন। তা আমি ওইখানে গেলাম, এখান থেকে আমাদের ছাত্ররা 2টা ছেলে নিয়ে, যে মাজু আর হলো সোয়েব, ওইখানে যাওয়ার পরে কথা বলতে বলতে কোন জায়গা, তখন উনি রুমের লোক ছিল, সব বের করে দিলেন, বের করে দিয়ে ছেড়ে দিলেন। তো ছেড়ে উনি বললো যে ভাই শাহরাস্তি কোন জায়গা, তো আমি আর জায়গার নাম বলে আমার নামটা বললাম যে দেখি। তো নামটা বলার পরে উনি বললো যে ভাই আপনি 2 বছর আগে আপনার নাম শুনেছি, যাক ভালো হয়েছে। তো উনি আবার মিষ্টি যদি খাওয়াইলো, বলার উদ্দেশ্য হলো এই হত্যা মামলাটি পরিচয়ের কারণে আমার শাহরাস্তির সন্তান হিসাবে ওসি সাফায়ার না 24 আগস্ট 5 আগস্টে হত্যা মামলা ছিল, ওনার নাম ছিল তখন ওসি সাফায়ার। তা আমি ওইখানে আসার পরে দেখলাম যে আমার খবর নিয়ে দেখলাম যে এখানে আমার আবার নারায়ণ নজর আমার অনেক বন্ধু বান্ধব এদের ভিতরে জড়ানো আছে, তারা তো আমলিক করছে। আমি ওনাকে পরিচয় পাওয়ার পরে কথা বলার পরে এগুলো বলে যে ভাই কি করতে হবে, তাহলে আমার শাহরাস্তির সন্তান হিসেবে আপনি এখানে অনেক ভালো লোককে এখানে জড়ানো হয়েছে, যদি সম্ভব হয় মামলাটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়। গত 5 মাস আগে ওই হত্যা মামলাটি ফাইনাল রিপোর্ট হয়ে গেছে। তো সেটা তো আমাদের গর্ব শাহরাস্তির সন্তান হিসেবে নাকি? তো সেই জন্য আমাদের এই শাহরাস্তি সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি, কোথাও যদি যে আমরা পরিচয় পাই যে আমার শাহরাস্তি, হয়তো এখানে এটা একটা নাম করা একটা স্কুল, যেটা প্রতিষ্ঠাতা আমাদের গোলাম কিবিয়া সে উনি অনুকূলে বানিয়েছ কালিয়াপাড়া, আমাদের কাকুরতাল অনেকগুলো প্রতিষ্ঠান করেছে, আল্লাহ অনেকে জান্নাত বেশি করো। তো সেই জন্য আমি বলবো আমাদের এখান থেকে ছাত্রছাত্রী যারা আছে করতে হবে। আমি কেন আমার এলাকার সন্তানেরা রিক্সা ভাড়া দিয়ে কালিয়াপাড়া যে পড়বে, কেন পড়বে? এটার মূল্যায়ন করতে হলে তো এখানে বসে কমিটির সাথে আলোচনা করে, শিক্ষকের সাথে আলোচনা করে এটা বের করতে হবে, বা ওর ফ্যামিলির সাথে আলোচনা করে বের করতে হবে যে আমার সন্তানরা কেন ওইখানে যে পড়বে। যদি আমার শিক্ষার মান ভালো থাকে, তাহলে আমি কেন ওইখানে আমার বাচ্চাকে পড়াবো। এটা বাইর করার জন্য বর্তমান গণপরিষদের সভাপতি আমাদের কাদের আফরিন সাহেবকে আমি অনুরোধ করবো, এটার একটা রিপোর্ট আপনি অবশ্যই দিতে হবে। তো দিলে আমরা বুঝতে পারবো সেটা কি আমাদের স্কুলের সমস্যা, লেখাপড়ার সমস্যা, না শিক্ষকের সমস্যা, না আদার সমস্যা। এই সমস্যাটা আমাদেরকে আগে কনফার্ম করতে হবে যে কোন সমস্যাটা আমাদের এটার কারণে আমার বিদ্যালয়ের সমস্যা হচ্ছে। বিগত দিনে লেখাপড়া যা হয়েছে, বর্তমান পজিশন আমার মনে হচ্ছে খারাপ। আমি কিছুক্ষণ আগে 10 বছর একটা রেজাল্টের একটা পজিশন চেয়েছিলাম, যেহেতু আমি 2 কথা বলতে পারি, আমি এখন কোথাও হাতে পাইনি। এটা যেহেতু কলেজের এই আজকে স্কুলের মানে একটু প্রোগ্রামে জানতে পারে যে আমাদের কতজন ছাত্রছাত্রী আছে, আমার একটা নমুনা আছে না, এটা তো আমার জানতে হবে। কেন আমার আগে ছাত্রছাত্রীর সংখ্যা কি ছিল, বর্তমানে যদি বেশি থাকে ওয়েলকাম, কম থাকলে কেন হয়, তো সেজন্য আমার জানা উচিত আছে। আমাদের হাই স্কুল আছে, সব স্কুলে আমরা এইভাবে আমরা কিন্তু চেষ্টা করবো লেখাপড়ার মান যেভাবে সুন্দর করা যায়
আমি আরেকটি জিনিস বলবো, আপনারা যারা বিগত ছাত্রছাত্রীরা যারা এখানে সামনে বসে আছেন, আপনাদের একটা দায়িত্ব আছে। আপনার এই স্কুলের ছাত্র, এই স্কুলের ছাত্রী, এই এলাকার সন্তান, আপনাদের দায়িত্ব আছে এই স্কুলের খবর নেওয়ার জন্য এখানে কেন বা কি জন্য এই প্রবলেম হচ্ছে। বর্তমান পাশের হার, বিগত দিনের পাশের হার আপনাদের দেখার দরকার। এখানে শিক্ষকতা করার কারণে যদি আমার মান উন্নয়ন না হয় শিক্ষার, এটা কেন হলো? আমাদের রাজনৈতিক কোনো সমস্যা যদি থাকে, ইনশাল্লাহ আমি কথা দিতে চাই, আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমি এটা চেষ্টা করবো কোনো রাজনৈতিক সমস্যা এখানে হতে দিব না ইনশাল্লাহ। আমরা রাজনীতি করি সমাজের জন্য, সমাজের কাজ করার জন্য। আমরা রাজনীতি করি আমরা সম্মানের জন্য। আমরা রাজনীতি করে যত বাইখান থেকে ভালো একটা ছাত্র বেরিয়ে গেলে আমরা মৃত্যুর পরে যত আমাদের জানাতে আসে, আমরা সেই উদ্দেশ্যে রাজনীতি করি। কিন্তু আজকে এই বাণিজ্য স্কুলে আমি যাক অনেকের ইতে আমি এসেছি, স্কুলটার সম্বন্ধে আমার এক ভাই বলে গেছেন জমির যে একটা সমস্যা, জমির সমস্যাটা আমি জানি না। আমি যখন সভাপতির দায়িত্ব পালন করছিলাম, মামলাটা কখন হয়েছে বা কেন হয়েছে আমি ডিটেলস জানি না। আজকে সভাপতি সাহেবকে, স্কুলের সভাপতি সাহেবকে আমি বলবো আপনি এটা একটা রিপোর্ট দিবেন, আমি স্টুডেন্টের সাথে কথা বলবো। কথা বলে, যেহেতু আমার এখন কথা বলার সুযোগ আছে নাকি, যেহেতু কথা বলার সুযোগ আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমরা অন্যভাবে কারো তো ক্ষতি করবো না। যদি কোনো কারো জায়গায় স্কুলে পড়ে থাকে অন্যভাবে, আমরা সেটাও দেখবো। আর যদি অন্যভাবে কেউ কিছু করে থাকে, সেটার প্রতিবাদ আমরা করবো ইনশাল্লাহ। আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে, অনেক টাইম হয়ে গেছে। আমরা আসলে যেহেতু এলাকার সন্তান হিসাবে, মানে এখানে যাদের 2-4-5 জন ছাড়া আমরা হয়তো অনেকেই চিনি, কজন ছাত্রছাত্রী আছে, এদের সাথে একটু বসে। আর যারা আসে না, কেন আসে না, এটা আপনারা অভিভাবক সহকারে এরকম একটা রিপোর্ট আপনারা অবশ্যই আমাদেরকে দিবেন। এটা খালি আমি বানিয়েছি স্কুলে না, আমি পুরো সারা উপজেলাতে যে কটা প্রতিষ্ঠান আছে আমি সবাই থেকে এরকম নেব। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসছি যে আমাকে পিছিয়ে একটা হয়ে যেতে হবে তা না, আমরা অন্যার প্রতিবাদ করবো। অন্যার প্রতিবাদ করার জন্য যদি আমাকে দুটি কথা শুনতে হয় তাও শুনবো। কিছুদিন আগে আমি এই স্কুলটা একবার পরিদর্শন হঠাৎ এসেছিলাম, তো এসে আমি 2-4 কথা বলার পরে ফেসবুকে একটা লোক নাম উল্লেখ করেন, একটু মানে কিছু লিখছিলেন, লিখার বাপটার মধ্যে অনেক গন্ধ ছিল, লিখার বাপটার ভিতরে অনেক গন্ধ ছিল। আসলে তাকে বুঝতে হবে সে ওই বাপটা না দেখে, লেখাপড়া আমাদের জাতির একটা মেরুদণ্ড। লেখাপড়া ছাড়া, শিক্ষিত সমাজ ছাড়া, শিক্ষিত মা ছাড়া শিক্ষিত সন্তান হবে না। এটা যেরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতি হিসেবে শিক্ষা, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল একটা শিক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে। শিক্ষার সাথে আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষাটা, আপনার লেখাপড়া জানেন না কিন্তু আপনি স্কুলে কোনো ছাত্র ছাত্রীরা মোবাইল ব্যবহার করতে পারবেন না, এটা আপনাদের সবাই জানা। আর যারা অভিভাবক আছে সবাইকে বলে দিবেন, যদি আপনারা পান অভিভাবক মোবাইলটা রিসিভ করে শিখে অভিভাবক ডাকে দিয়ে দিবেন, যেহেতু আপনার শিক্ষার মানটা ধরে রাখতে হবে। আরেকটি জিনিস আমি আপনাকে বলবো, আমাদের বর্তমানে আমাদের সরকার শিক্ষার সাথে যারা আমরা মাদক মুক্ত, সন্ত্রাসী থেকে, ইফতিজিং থেকে, যারা এখন আমরা আমাদের কি বলে একটা নতুন বেরিয়েছে যুব সমাজের কিশোর জ্ঞান, এই কিশোর জ্ঞানকে মুক্ত রাখার জন্য আমরা সেই নতুন কুড়ি হিসাবে আমরা একটি পুরো বাংলাদেশে সংগঠন ছিলেন, আগে বিগত দিন বন্ধ ছিল। তো আমরা নতুন কুড়িতে খেলাধুলা করলে হয় কি, আমাদের এখান থেকে খেলোয়াড় বেরোবে, খেলার থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, স্বাস্থ্যের আমাদের স্বাস্থ্যের উন্নতি আছে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নতুন কুড়িতে ভর্তি করে আমাদের তাদেরকে মাদক থেকে মুক্ত রাখি। বিগত দিনের ছাত্র ছাত্রীদের দিকে খেয়াল করে তারা যেভাবে শিক্ষিত হয়ে ভালো জায়গায় চাকরি, ব্যবসা বাণিজ্য করতেছেন, বর্তমানে জায়গা জমিনের বাজারের সাথে আপনারা লেখাপড়া করবেন না। লেখাপড়াটা কেন কম হচ্ছে, কেন হচ্ছে না, সেটা বর্তমান শিক্ষকদের সাথে ওরা আলোচনা করে আমাকে যদি একটা রিপোর্ট দেওয়া হয়
এখানে আমি চেষ্টা করব আপনাদের এটা কিভাবে সমাধান করা যায়, যদি কোনো ছাত্রছাত্রী করা যায়, শিক্ষকের সমস্যা থাকে, এটা হয়তো এই মুহূর্তে আমার দ্বারা আমি যে কদিন দায়িত্ব আছি, আর যেহেতু উপজেলার দায়িত্ব সব নির্দেশনা মোতাবেক আমার দিয়েছে, আমি হয়তো ইনশাল্লাহ আপনাদের কর্ম করার কথা দিলাম। আরেকটি আমি কথা বলে শেষ করবো, তো সেটা হলো যে আমাদের স্কুলের আজকে আমার মনে হচ্ছে আমাদের সভাপতি স্কুলের যে যৌথ প্রথম সভা করছে নাকি, প্রথম সভার রেজাল্ট তো কিছু পাওয়া যাবে না, পরবর্তী রেজাল্ট থেকে এই জায়গার কি সমস্যা আর স্কুলের বর্তমান পজিশন কি, বিগত দিনের রেজাল্ট বর্তে নিয়ে আসছে, রেজাল্ট 10 বছর রেজাল্টটা নিয়ে এটা একটা সুন্দরভাবে আলোচনা করবেন। 10 বছর ছাত্ররা যদি একটা ভালো জায়গায় যেতে পারে, এখন আমার বানিয়েছে স্কুলে আমি যেটা জানি, আমি নিজবার মডেল কলেজে এখানে স্কুলে গেছিলাম, ওদের 1700 ছাত্রছাত্রী। তাহলে আমার গত কয়েকদিন আমি ওরকে যেহেতু আমি এই কমিটিগুলো আমি নিজে দিয়েছি, কিন্তু সব স্কুল আমি নিজে দিল, আমার কাছে যাইল, এটারটা আমার কাছে একটু পরে গেছে, যেহেতু আমার এলাকা বুঝে না দিতে চাইনি, আমার এটা অনেক পরে গেছে। তো তারপরে আমি লাস্ট থেকে এটা কমিটি এখন আমার 4টা বাকি আছে। তো যেহেতু ওয়ারক স্কুলে ভালো লাগছে যে ওনাদের শিক্ষার হার, ছাত্রছাত্রী, আমরা ওইখানে খালি মাটি ভরানোর জন্য আমি ওই দিন 500 টাকা দিয়ে আসছি স্কুলের মাটি ভরানোর জন্য, শিক্ষার হার দেখে। এখন আপনারা দাবি করবেন যে আপনাদের শিক্ষার হার থাকবে না, তাহলে আমি কোথা থেকে দিব? টাকাটা তো আমি দিচ্ছি না, এখন এর দাম আমি সরকারের টাকা দিচ্ছি, সরকার জনগণের জন্য দিচ্ছে, জনগণের যদি লেখাপড়া ঠিক না থাকে তাহলে আমি কেন দিব? আমি কেন জনগণের টাকা খরচ করবো? হ্যাঁ, আপনাদেরকে এটা কথা দিতে চাচ্ছি, যদি 5 লাখ আসে 5 টাকা পাবেন, 5 টাকা কম পাবেন ইনশাল্লাহ, এটা আমি আপনার কথা দিতে চাচ্ছি। আমার এখানে সুযোগ আছে, আপনারা আপনাদের শিক্ষার মান ধরে রাখেন, আর শিক্ষাতে কিভাবে আপনার এই প্রতিষ্ঠানটির দিকে আমরা আরো আগে নিতে চাই, সেটা যদি আপনারা করেন, আগামীতে ইনশাল্লাহ এই সুন্দর প্রোগ্রাম করে আর ছাত্রছাত্রী প্রোগ্রাম করে, অভিভাবক সহকারে প্রোগ্রাম করে আমরা আগামী 6 মাস পরে এর রেজাল্ট আমরা দেখতে চাই। 10 বছরের রেজাল্টের সাথে বর্তমান সভাপতির কতটুকু দায়িত্ব শিক্ষকদের পালন করেছে আমরা সবাই দেখতে চাই তো নাকি? এরপরে আমরা ইনশাআল্লাহ কথা বলবো যে সভাপতি হিসাবে আমরা কি ফুলের তোড়া দিব না 30টা দিব। আমি গত কয়েকদিন ম্যাডাম এসেছিলেন, আমি বক্তব্য সম্মানের সহিত আমরা ফুল দেবো, আমরা একজন শিক্ষক যাবে আমরা সম্মানের সহিত বিদায় করবো, ওনাদেরকে আমরা সম্বোধনা দিব, ওনার প্রাপ্যতা আমরা বুঝিয়ে দেব, কিন্তু ভালো লেখাপড়ার মানটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাক, আমার বক্তব্য আমি অনেক বক্তব্য দিয়েছি, আসলে আমি অর্থ বক্তব্য দিই না, আমি খুব শর্টে বক্তব্য দিই। বক্তব্য দিয়ে বোঝানো যায় না, কাজকর্ম বুঝাইতে হবে। যারা ধরে নিচ্ছে এই প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব, এটা সরকারি প্রতিষ্ঠান, মানে সরকার হোক আদর্শ, যদি সরকারি প্রতিষ্ঠান যদি সরকারি প্রতিষ্ঠান করে আপনার চিন্তা করেন, তাহলে আসলে আমাদের শিক্ষার মান আমরা আরো যে বাইরে উন্নতি করতে হবে, নাহলে আপনি সরকারি প্রতিষ্ঠান করা সম্ভব না। সরকার যে কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠান করবে না। আমি আশা করি, দোয়া করি আপনাদের ভালোবাসা, এলাকার ভালোবাসা, আপনারা সবাই এদের প্রতি যত্ন নেবেন, খেয়াল রাখবেন যে যারা বিগত দিনে ছাত্র ছাত্রী যারা আছেন, আপনাদের দায়িত্ব, আপনারা যে সমাজে আছেন আপনাদের দায়িত্ব স্কুলের প্রতি খেয়াল রাখা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালে ঈদ উল আজহা উপলক্ষে 2000 প্রস্তাব রাখার সাথে সাথে পরের দিন সকালে এই দুজন আমার বাড়িতে গেল, শুক্রনের বাবুর কাছে আমি নিয়ে গেলাম। তখন রেজাল্ট হয় না, আমি বললাম ওনারা আসছেন, আপনি এখন অবসর, আপনি এই অবসর সময়টা কিছু সময় দিয়ে স্কুলটাকে প্রতিষ্ঠিত করার একটা পথ বাহির থেকে ইনশাল্লাহ কথা নাকি উনি আসছেন। সভাপতি তখন ছিলেন আমার ভাষার সব প্রধান শিক্ষক। উনি থাকার পর কিছুদিন মনে
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصلاة والسلام على رسول الله الصلاة والسلام على حبيب الله الصلاة والسلام على سيد المرسلين وأصحابه أجمعين ألف لام ميم والحي القيوم يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفار يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا رب العالمين اللهم إنك عفو تحب العفو পারিতেছে আল্লাহ আপনার কত বন্ধবান্ধীরা আল্লাহ তওয়াব করিতেছে আল্লাহ আপনার কত বন্ধবান্ধীরা আপনার হাবিব জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আল্লাহ তাআলা জিয়ারত করতেছে আল্লাহ এই আয়োজন যারা করেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের কর্মস্থলে বাড়িতে যেখানে আছে প্রত্যেকের কামে কাজে চাকরি বাকিতে আল্লাহ বরকত দান করুন আমাদের আল্লাহ দুরুদের সালামের হাদিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রওজা মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ তামাম নবীনা সাল্লাল্লাহু আলাইহি স্কুলে আল্লাহ কর্মজীবী আছেন আল্লাহ কাছে আছেন প্রত্যেককে আল্লাহ আন্তরিকভাবে আল্লাহ আল্লাহ ফিরিয়ে আনতে পারে সেই রহমতের প্রতি দান করো এলাকার মানুষের প্রতি স্কুলের জন্য আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেন আল্লাহ আখেরি বলে মাওলা আমরা যেখানে যে অবস্থার মালিকের হাতে মরে যাব আল্লাহ ওই সময় আমাদেরকে মুখে কালমা জারি করে দেওয়া خاتم بالخير نصيبك يا الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر كلمة لا اله الا الله محمد رسول প্রধান অতিথিকে তারপরে তুই প্যাকেট পাবে বারোটা ফল প্যাকেট আমরা তাকে ড্রেস প্রদান করবেন বন্ধন তাকে ড্রেস প্রদান করবেন আমাদের সভাপতি আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা যারা আছি আমরা একটু থাকবো আমাদের কাছ থেকে ড্রেস প্রদান করছেন সাথে একটা গিফট আছে তাহলে গিফট দেবেন খালেক স্যার শিক্ষক আব্দুল রশিদ স্যারকে শফিউল্লাহ স্যারকে ড্রেস প্রদান করবেন ফারুক স্যারের ড্রেস প্রদান করবেন আমরা অনর্থক হয়তো শিক্ষকদেরকে দায়ী করতেছি এরা দক্ষ না স্কিলড না এই জন্য লেখাপড়ার মান ভালো হয় না আসলে তাদের মুখ থেকেই শোনা দরকার ছিল কি সমস্যা যদি না শোনা যায় আজকে ওপেন স্টেজে আমার কিন্তু স্কুলের বর্তমান সভাপতি সাহেবকে খুব 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 পছন্দ হয়েছে রাব্বানী সাহেবকে কাদের রাব্বানী সাহেবকে আমি ওনাকে অনুরোধ করব উনি যুক্তিসঙ্গত সময় দিয়ে কোনো শুক্রবারে বা শনিবারে একটা মিটিং ডাকেন আমাদেরকেও ডাকেন প্রাক্তন শিক্ষার্থী কয়েকজনকে যাদেরকে ডাকা যায় ডাকেন একটা ঘরে বসা আমরা শিক্ষকদের কাছ থেকে সমস্যাটা শুনবো তাইলে সমাধানের রাস্তা হয়তো বা বেরিয়ে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার এখন আমাদের
ফার্স্ট লাস্ট পুরস্কার 20 নাম্বার পুরস্কার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে উঠাবো 20 নাম্বার। এক মিনিট, এটা তো আমারও টিকিট আছে কিন্তু খালি 20 নাম্বার টিকিট, 20 নাম্বার টিকিট। হ্যাঁ, কি মুখস্থ করে আসছেন নাম্বার টিকিট? উঠানোর আগে সব বন্ধ করে দেবো, ঠিক আছে? 20 নাম্বার পুরস্কার ভালো দাও। তোলা হবে না, কারণ আমাদের এখানে কারো হাততালি নেই। আগে একটা হাততালি হবে। একটা তুলবা। আমাদের 20 নাম্বার টিকিট, 20 নাম্বার টিকিট। এই টিকিটের নাম্বার যদি এখানে থাকেন তাহলে সে পাবেন, না থাকলে পাবেন না। আমি সেটা সকালে ঘোষণা করছিলাম। 20 নাম্বার টিকিট নাম্বার বলবো 00018 018 কে সেই সৌভাগ্য? 018 ছবি তুলবে 2005 018 লাখ কুপন ড্র 20 নাম্বার 7.5 লিটার ঠিক আছে। ভাগ্যবতী, হ্যাঁ ভাগ্যবতী। একটা তোলো 19 নাম্বার পুরস্কার। 18 লাখ কুপন 18 0। ঠিক আছে, দিলাম। তুমি একটা নাড়া দাও, হ্যাঁ নাড়া দিয়ে হ্যাঁ তো বন্ধ করে নাড়া দাও, হ্যাঁ দাও নাড়া দাও, জোরে দাও, আগে নাড়া দাও, হ্যাঁ নাড়া দাও। সবই 2 সংখ্যা, 3 সংখ্যা 62 কোনো ফোন হয়ে যেত মাথায় দিত, হ্যাঁ 062 ওখানে তুমি ফোন নিয়ে আসছো কেন? চলো 062 এই তো ভয় পাইছে যে নাম্বার নিয়ে আলোচনা চলছে। ঠিক আছে 062 এই তো 062 ঠিক আছে, ঠিক আছে 062 আলমগীর ভাই এই কি প্রবলেম ভাই? আলমগীর ভাই 062 ভাই তুমি ইয়ে দাও নাম্বার, এই বস সংখ্যা যাদের কাছে 3 সংখ্যা আছে, আমিও তো নাই দেখি কি তারা দেখুন 17 এর পরে 071 আমি কাছাকাছি ছিলাম। হ্যাঁ দাও উঠাও। আবারও 3 সংখ্যা 120 এর উপরে যারা আছেন তারা টিকিট পেয়ে দেখেন। 100 হবে না, দুর্নীতি। কত? 121 1 2 3 1 2। যদিও আমাদের পুরস্কার দেওয়ার কথা ছিল 5টা, আমরা করছি 20টা যাতে আমরা সবাই পাই 20 জন। ঠিক আছে, আমরা দিলাম কজন? 6 জন, 7 জন গেছে 13 নাম্বার 13 আস্তে আস্তে ঠিক আছে, নাড়া দাও। একটা তোলো 2 সংখ্যা না 3 সংখ্যা, সরি 3 সংখ্যা। আবারও 3 সংখ্যা 1 4 7 1 4 7 1 4 12 নাম্বার 12 0 যারা 10 এর নিচে আছেন 125 একটা 02 8 নাম্বার। আবারও আমাকে আছে কি? হ্যাঁ ঘুরাও এবার তোলো দাও। এখন এই অবস্থায় থাকলে খেললে গিফট পাবেন। ঠিক আছে তো
ভাই একটু জায়গা দেন আমার। হ্যাঁ, ভাই একটু জায়গা দেন। আস্তে আস্তে একটু একটু ভাই ছয়টা 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 চারটা দেখছো দিলে নিচে হাত দাও। আমাদের ডিনার সেট সর্বসাকুল্যে হয়তো কেউ ভাগ্যবান চলে দাও। তোমারটাও উঠো দাও, তোমারটাও উঠো, তোমারটাও এত উঠো, এত উঠো। সার্কাসটা উঠে গেছে তাই, হ্যাঁ সার্কাসটা উঠে মতো ওটা কত? বাবা 143 দেখছেন একটা আমারটা 1 2 1 2 আরো একটা 1